স্থাপত্য দেখে মনে হতে পারে আমি ইংল্যান্ডে আছি, কিন্তু না, আমি মুম্বাইয়ে আছি। এক সময় এই শহরের নাম ছিল বোম্বে এবং এটি ছিল ইংরেজদের অধীনে। সেই সময় এটি ছিল পুরো এশিয়ার অন্যতম প্রধান ব্রিটিশ শহর। তখন এই রাস্তাগুলোতে শুধু সাদা চেহারার মানুষই দেখা যেত। এখন এখানে সাদা চেহারার মধ্যে শুধু আমিই আছি। আমাদের সবার মধ্যে ইংল্যান্ডের প্রতি এক ধরনের ঘৃণা আছে এবং এটা অস্বীকার করা যায় না। একটা দেশ যেটাকে এক সময় সোনার পাখি বলা হতো তার বিপুল সম্পদের জন্য, সেই দেশকে এমনভাবে অপমানিত করা হয়েছিল যে মানুষ না খেয়ে মরত। এখন মুম্বাই হলো বিশ্বের অন্যতম বৃহৎ মহানগর। এখানকার জনসংখ্যা প্রায় 30 মিলিয়নের কাছাকাছি, কিন্তু আগে এখানে ছিল শুধু পানি আর কয়েকটা জেলেদের দ্বীপ। বোম্বে ছিল তাদের মধ্যে একটি। সময়ের সাথে সাথে দ্বীপগুলোকে বাঁধ দিয়ে জোড়া হয়, আর এখন এখানে শুধু ঘনবসতিপূর্ণ স্থলভূমি। কষ্ট করে দৌড়ে বেরিয়ে এলাম। কি ভয়ানক অবস্থা! এখানে আসলে খুব বেশি মানুষ বাস করে। প্রথমে বোম্বে দখল করেছিল পর্তুগিজরা, যারা পরে এটি ইংরেজদের উপহার দেয়। ব্রিটিশরা এখানে সবচেয়ে বড় বন্দর, অসংখ্য কারখানা এবং এমনকি ভারতের প্রথম রেল লাইনও তৈরি করেছিল। কিন্তু ভারতীয়দের জন্য ঔপনিবেশিক অতীতটা খুবই অস্বস্তিকর। আর 30 বছর আগে ইউরোপীয় নাম বোম্বে বদলে রাখা হয় মুম্বাই। এখন এটি ভারতের অর্থনৈতিক রাজধানী, কিন্তু দেখতে খুব একটা ভালো নয়। উফ, ইঁদুরগুলো সোজা দৌড়াচ্ছে। এখানে অনেক দিন ধরে মেয়েদের মেরে ফেলা হতো, এটা জানা, তাদের রাস্তায় ফেলা হতো। গৌরবময় অতীত, আধুনিক প্রযুক্তি আর নিরাশাজনক দারিদ্র্য, ভারতে এই সব কিছুই একসাথে মিশে আছে। মুম্বাইয়ে কিভাবে বৃষ্টি হয় দেখুন। গ্রীষ্ম আর শীত মানে শুষ্ক আর আর্দ্র মৌসুমের মধ্যে এতটাই বিশাল পার্থক্য। এপ্রিল মাসে যেখানে মাত্র আধা মিলিমিটার বৃষ্টি হয়, জুনে সেটা বেড়ে হয় 504 মিলিমিটার। মানে এই 2 মাসের মাঝে মাত্র 1 মাসের ব্যবধান, আর পার্থক্য 1000 গুণ। এবার মুম্বাইকে দেখুন বিমানের ভেতর থেকে। কিছু এলাকা ভালোভাবে আলো ঝলমল করছে, আর পাশেই আবার অন্ধকার। এই এলাকাগুলো গরিবদের জন্য। বিশাল মুম্বাই বিমানবন্দর বছরে 50 মিলিয়ন যাত্রীকে সেবা দেয় এবং দেখতে দারুণ চমৎকার। এখানে ছবি তোলা আর কোথাও ঘুরতে যাওয়া অনেক ভারতীয়রই স্বপ্ন। এখানে অনেক ঘুরে বেড়ানো কুকুর দেখা যায়। আর গাড়ির লাইন বা ট্যাক্সির বদলে এখানে 2 সারিতে দাঁড়িয়ে আছে টুকটুক। এরাও ট্যাক্সি চালক, আর এদের জন্য বিশেষ ইউনিফর্মও আছে। পোশাকটা দেখতে সাধারণ, কিন্তু ভারতীয়রা এতে বেশ হাসি খুশি। ক্যামেরার দিকে তাকিয়ে হাসে আর হাত নাড়ে। হ্যালো। হাত বাড়ালেই টুকটুক থেকে পাশ দিয়ে যাওয়া গাড়িগুলো ছুঁয়ে ফেলা যায়। আর এখানে আমি ইতিমধ্যেই ভিড়ঠাসা ট্রেন থেকে নামছি। কষ্ট করে কোনোমতে দৌড়ে বের হতে পেরেছি। এক জায়গায় এত মানুষ আমি আগে কখনো দেখিনি। ঠিক সময়ে আমি বেরিয়ে পড়েছিলাম। এই ট্রেনটা আগুনে পুড়ছে। লোকজন সব জায়গায়। ট্রেন থেকে নেমে ঠিক তেমনি গাদাগাদি করা বাসে উঠছে। যদি একটু ওপরে উঠে তাকানো যায় তাহলে এই ভিড়ের শেষটা চোখেই পড়ে না। আকাশেও মানুষ দেখা যাচ্ছে। আরও একটা মানুষে ভর্তি বিমান এসে নামল। এখানে আরামদায়ক পরিবেশে খাওয়া সম্ভব নয়, আর ক্ষুধার্ত মানুষদের দেয়ালের পাশে দাঁড়িয়েই খেতে হয়। এখানে সত্যিই খুব বেশি মানুষ বাস করে। মানুষরা জায়গার মধ্যেই আর ঠিকমতো ধরছে না। এটা ফুটপাত নয়। আমি রাস্তার একেবারে মাঝখান দিয়ে হাঁটছি। পাশ দিয়ে যাওয়া দাড়ি আর টুকটুক ছুঁয়ে যাচ্ছি, কারণ অন্যভাবে হাঁটা সম্ভবই নয়। আমিও কেবল ক্রসিংয়ের ওপর দিয়ে হাঁটছি। মাটিতে যতটুকু ফাঁকা জায়গা আছে সঙ্গে সঙ্গে তা দখল করে নেন দোকানদাররা। এখানে মূলত খাবারই বিক্রি হয়। সবজি আর ফল মাটির ওপর যেখানে মানুষ হাঁটে সেখানেই পড়ে থাকে। এতে কারো কোনো অস্বস্তি হয় না।
এটাই পুরনো বোম্বের কেন্দ্র, একেবারে আলাদা এক জগৎ। আর এখানে তো মোপেড টুইন ভ্যানও কাজ করে। কখনো কখনো এখানে মনে হয় যেন লন্ডনে এসে পড়েছি। একসময় এই এলাকায়, এমনকি পাবলিক জায়গাতেও, শুধু শ্বেতাঙ্গদের জন্য নির্দিষ্ট এলাকা ছিল। এই হোটেলটাই ছিল প্রথম, যেটা ছিল মুহু, একেবারে শুধু ইংরেজদের জন্য। এখন ওটা সংস্কার করা হচ্ছে কারণ ইউনেস্কো অনুমোদন দিয়েছে। আর এই যে লাইব্রেরিটা, যেটা আমরা একটু আগে পাশ কাটিয়ে এলাম, সেটাও এক ব্যবসায়ী তৈরি করেছিলেন। ওখানে পড়ার ঘর আছে, ভেতরে একটা ছোট্ট উঠোনের মতো, সেখানে নানা রকমের খেজুর গাছও আছে, অসাধারণ সুন্দর। এখানে প্রায় সবকিছুই ইংরেজদের সময়ে তৈরি হয়েছিল। এটা মুম্বাই বিশ্ববিদ্যালয়, এখানে মিউনিসিপ্যালিটির বিল্ডিং, আর এটা হচ্ছে প্রধান রেল স্টেশন ভিক্টোরিয়া। লন্ডনের প্রধান রেল স্টেশনের মতোই নামকরণ করা হয়েছে রানীর নামে। এখন ভারতীয়রা এর নাম পরিবর্তন করেছে। আপনারা হয়তো আন্দাজ করতে পারছেন, এটা বিশ্বের সবচেয়ে ব্যস্ত রেল স্টেশনগুলোর একটি। ভিক্টোরিয়া স্টেশন দিয়ে প্রতিদিন 3.5 মিলিয়ন মানুষ যাতায়াত করে। এটা লন্ডনের ভিক্টোরিয়া স্টেশনের চেয়ে 15 গুণ বেশি। ওখানকার ঘড়িটাও বলতে গেলে অনেকটা একই রকম। উপরে তাকালে মনে হয় যেন হ্যারি পটার সিনেমার একদম ইংল্যান্ড, আর চোখ নিচে নামালেই একেবারে ভারতে চলে আসা। আমার মনে হয় হ্যারি পটার এখানে এলে নিশ্চিতভাবে হারিয়ে যেত। কি এসি অবস্থা! লক্ষ লক্ষ মানুষ এখানে সেই এলিগ্যান্ট ইংরেজ পাড়ার পরিবেশটাই পুরো বদলে দিয়েছে। ভারতে জীবন সাধারণত ধীরগতিতে চলে, কিন্তু এখানে নয়। ভারতীয়রা কাজ থেকে বাড়ি ফেরার তাড়ায় থাকে, আর পথে কিছু বিক্রি করার চেষ্টা চলে। এখানে উদাহরণস্বরূপ আখের রস বের করা হচ্ছে। আমি আর আলিনা চেষ্টা করছি স্থানীয়দের সঙ্গে তাল মিলিয়ে চলতে। নির্লজ্জভাবে রাস্তা পার হচ্ছি। বাবা সবসময় রাস্তা পার হন যেখানেই হোক। বাবা থাকলে মজা। এই গেটটা উপনিবেশিক যুগের প্রধান প্রতীক। এটাই ছিল প্রথম জিনিস যা ভারতে আসা ইংরেজরা দেখত। আর এই জায়গাটাই ছিল শহরের শেষ স্থান সেই ব্রিটিশদের জন্য যারা উপনিবেশিক শাসন পতনের পর বাধ্য হয়ে বোম্বে ছেড়ে যাচ্ছিলেন। এখন এটা মুম্বাইয়ের সবচেয়ে প্রিয় ছবি তোলার জায়গা। আর মানুষজন এখানে ঠিক স্কোয়ারের ওপর বসে থাকতে ভালোবাসে। আমার মনে হয় না ইংরেজরা এভাবে মাটিতে বসে বিশ্রাম নিত। তুমি কি মনে করো? মনে হয় না, তারা বসতো না। আগে এখান থেকেই ব্রিটিশ সৈন্যরা রওনা দিত, আর এখন ভারতীয় পর্যটকরা। এখানেই দৃষ্টিনন্দন তাজমহল হোটেল। কথিত আছে টাটা নামের এক ভারতীয় শিল্পপতি এই হোটেলটি তৈরি করেন, কারণ ইংরেজরা তাকে শ্বেতাঙ্গদের জন্য নির্ধারিত হোটেলে ঢুকতে দেয়নি। এতে তিনি রেগে যান। হোটেলটি দারুণ। ভারতীয়রা এটি আন্তর্জাতিক মানে নিজেদের উদ্যোগে তৈরি করে, ইংরেজদের অংশগ্রহণ ছাড়াই। আর সত্যি এমন কিছু ভারতীয় ছিল যাদের প্রচুর টাকা ছিল। তারা সেই টাকা ইংরেজদের প্রতিষ্ঠানে খরচ করত। তাই তো তারা এই সুন্দর সুন্দর ভবনগুলো তৈরি করেছিল। গান্ধী যখন লন্ডনে পড়তে যাচ্ছিলেন, তখন তার কাছে ছিল ফার্স্ট ক্লাসের টিকিট। এটা তাদের কাছে একেবারে পাঠ্য বইয়ের মতো পরিচিত গল্প। আর তাকে ট্রেনে উঠতে দেওয়া হয়নি কারণ সে সাদা ছিল না। এরপর সে আফ্রিকায় গিয়েছিল, যেখানে ইংরেজরা কালো মানুষ আর ভারতীয়দের ওপরও অত্যাচার করত, বিশেষ করে দক্ষিণ আফ্রিকায়। এইভাবে তার মধ্যে এই অন্যায়ের অনুভূতি জমে উঠেছিল, আর সেই অন্যায়ের অনুভূতি সে পুরো ভারতবর্ষে ছড়িয়ে দিয়েছিল। এই ছেলেটার নাম আদিত্য। সে একজন প্রতিশ্রুতিশীল ছাত্র এবং নিজের দেশকে খুব ভালোবাসে। আজ উদাহরণস্বরূপ সে একটি প্রাচীন মন্দিরে ঘুরছিল এবং এই দৃশ্যগুলো ক্যামেরা বন্দি করেছে। আমরা সবাই জানি ইংল্যান্ড প্রায় 200 বছর ভারত শাসন করেছিল। এটা এমন এক অধ্যায় যা একসাথে বেশ বিরক্তিকর এবং হতাশাজনক বলে মনে হয়। এটা এমন এক সময়কাল যখন আমরা শিল্প বিপ্লব দেখেছি, কিন্তু একই সঙ্গে এটা ছিল পতনেরও সময়। যে দেশকে সোনার পাখি বলে মনে করা হতো, যার ছিল বিপুল সম্পদ, সেই দেশকে এমন অবস্থায় নামিয়ে আনা হয়েছিল যেখানে মানুষ না খেয়ে মারা যেত। মূল অংশটি ছিল বঙ্গ অঞ্চল, যা ছিল সবচেয়ে ধনী ও সমৃদ্ধশালী অঞ্চলের একটি। এই অংশটিকে এমন অবস্থায় নামিয়ে আনা হয়েছিল যেখানে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। সবচেয়ে কুখ্যাত ছিল বাংলার মহাদুর্ভিক্ষ, যেখানে লক্ষ লক্ষ মানুষ খাবারের অভাবে প্রাণ হারিয়েছিল। আমি বলবো, আমাদের দেশের ঔপনিবেশিক ইতিহাস নিয়ে প্রত্যেক মানুষেরই নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে। আমাদের সবার মধ্যে ইংল্যান্ডের প্রতি ঘৃণা আছে, অস্বীকার করা যায় না। ভারত এক সময় বিশ্বের সবচেয়ে ধনী দেশের একটি ছিল। মানুষ কখনোই খাবারের অভাবে কষ্ট পেত না। কিন্তু যখন ব্রিটিশরা চলে গেল, তখন সেই জায়গায় যেখানে একসময় অভিজাতরা বাস করত, মানুষ সত্যি না খেয়ে মারা যাচ্ছিল। আমি শুধু ব্রিটিশদের করা নৃশংসতার জন্যই নয়,
আমাদের নিজেদের শাসকদের জন্য অনেক হতাশা ও বিরক্তি অনুভব করি, যারা তখন সঠিকভাবে কাজ করতে পারেনি। তখনকার কর্তারা ও ক্ষমতাবানরা পরিস্থিতি থেকে লাভবান হয়েছিল। আমাদের মানুষ কষ্ট পেয়েছে, যারা এই নৃশংসতা করেছিল তারা এখন এই পৃথিবীতে নেই, তাই কারো ওপর দোষ চাপানো উচিত নয়। প্রতিটি হোটেলেই এমন বালতি থাকে, কল্পনা করতেও ভয় লাগে এটা আসলে কি কাজে লাগে। We take some water and then we clean. We take a left hand and then we clean with the left hand. তো মগটা ঠিক এই কাজের জন্যই। সারা রাত ছাদের ওপর দিয়ে ইঁদুর দৌড়াচ্ছিল, মানে ওই পাশ থেকে শব্দ হচ্ছিল। আমি একদমই ঘুমোতে পারিনি। আমি কল্পনা করছিলাম ওরা কিভাবে আমার ওপর ঝাঁপিয়ে পড়ছে। গান শুনছিলাম আর শুধু তখনই ঘুমিয়ে পড়লাম। রুমে ইন্টারনেট নেই। ভয়ঙ্কর। আপনার ভাউ ঘুম থেকে উঠে মানুষের দিকে এগিয়ে যাচ্ছি। আমাকে এখানে কোনোভাবে উঠতে হবে। বগির ভেতরের বাতাস টাটকা রাখে বিশাল ফ্যান আর খোলা দরজা। এগুলো বিশাল গতিতেও বন্ধ হয় না। সবাই বাইরে তাকাচ্ছে, আমিও বাইরে তাকাচ্ছি। গড়ে প্রতিদিন 7 জন মানুষ মুম্বাইয়ের রেল লাইনে মারা যায়। তাদের কেউ কেউ খোলা দরজা দিয়ে পড়ে যায়, আবার কেউ ট্রেনের নিচে চলে যায়, কারণ তারা রেল লাইনের একদম পাশে কোনো বেড়া ছাড়াই থাকে। প্রায় পুরো রেল লাইনের পাশ জুড়ে শুধু ময়লা, আবর্জনা আর ডাম্পিং গ্রাউন্ড, যার ওপর কাকেরা ঘুরে বেড়ায়। দেখা যাচ্ছে ট্রেনটা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, কিন্তু সবাইকে খুব জোরে ধাক্কাধাক্কি করতেই হয়, যেমন নামার সময় তেমনি ওঠার সময়ও। ট্রেনে সব সময় কেউ না কেউ জানতে চায় আমি কে। সঙ্গে সঙ্গে চ্যানেলের লিঙ্কও দিয়ে দিই। এই উঁচু বিল্ডিংগুলো দেখে বোঝা যায় আমি মুম্বাইয়ের সেন্টারের কাছাকাছি। তবে এখানে বিশেষ করে পরিবেশ খুব একটা বদলায় না। মানুষজন সরাসরি ময়লা মাটিতে আর অন্য যে কোনো জায়গায় বিশ্রাম নিচ্ছে। রাস্তায় এতটাই বিশৃঙ্খলা যে বাসগুলো স্টপেজে পৌঁছাতে পারে না এবং সোজা রাস্তার মাঝখান থেকেই যাত্রী তুলছে। এভাবেই বিশ্বের অন্যতম বড় শহরের একটি গড়পড়তার এলাকা দেখতে লাগে। ভয়ঙ্কর উঁচু বিল্ডিং আর তার চেয়েও বেশি জরাজীর্ণ 2 তলা বাড়ি। মানে প্রথম তলায়ও সেই একই মালিকরা থাকেন। তাদের প্রথম তলায় ব্যবসার জন্য সেন্টার আছে, তারা দ্বিতীয় তলায় থাকে। এই তুলনামূলক সচ্ছল বাড়ির বাসিন্দারা কি বিরক্ত হন না যে চারপাশে বস্তি? না, অবশ্যই না। এখানে সবাই এভাবেই থাকে। আর যারা বস্তিতে থাকে, আমি অজিত দিয়ে হেঁটে গিয়েছি, জানি না কয়েক কিলোমিটার হবে। এখানে বিশাল বিশাল এলাকা আছে যেখানে এই বস্তিগুলো মুসলিম বা হিন্দু কোনো পার্থক্য নেই। কোনো পার্থক্য নেই, সবগুলোই একরকম, একই ধরনের, এবং তারা ভালোভাবেই জীবনযাপন করে। এখন প্রতিটি বস্তিতেই পানির লাইন আছে এবং কোথাও না কোথাও শহরের প্রান্তে এখন পাবলিক টয়লেটও আছে, যা আগে ছিল না, কারণ আগে সবকিছুই এই ধরনের। নদীতে ফেলা হতো, সবকিছুই ড্রেনেজে চলে যেত। এদিকে ব্যবসায়ীরা ভুলে যায় না যে দুপুরে ঘুমানো দরকার, আর তারা তাদের গাড়িগুলো ঢেকে রেখে চলে যায়। এটা হলো ভারতীয় লন্ড্রি। অদ্ভুত হলেও ঠিক এই জায়গাটাই এখানে পরিচ্ছন্নতার প্রতীক। মানে সেতুর রেলিংয়ের ওপর সরাসরি যে কোনো জায়গায় কাপড় ঝুলিয়ে রাখা হয়েছে। এই তো ভারত যেমনটা আছে। এখানকার মানুষের জীবনযাত্রার মান বোঝা যায় কি কি জিনিস দোকানের কাউন্টারে বিক্রি হচ্ছে দেখে। এই টেলিভিশনগুলো প্রায় 40 বছরের পুরনো, এগুলোরও ক্রেতা আছে। জানালাগুলোতে ছেঁড়া ফাটা কাপড় ঝুলছে, বোঝা যায় না এগুলো আবর্জনা নাকি শুকোতে দেওয়া জামা কাপড়। বিশেষভাবে সচ্ছল ফ্ল্যাটগুলোর জানালার গ্রিলের ওপর ফুলের টব আছে। এলাকার সবচেয়ে পরিষ্কার ভবনটা স্কুল। ওখানে ওই রকম গলি, ছোট ছোট রাস্তা। এই তো ওখানে যেন কোনো কবরস্থান। এই বস্তির ঠিক মাঝখানে রয়েছে ভারতের জাতীয় ঐতিহ্য, একটি স্মারক, যা মনে করিয়ে দেয় এক সময় এটি ছিল বিশ্বের অন্যতম উন্নত সভ্যতা। এটি প্রাচীন গুহার প্রবেশদ্বার, যা 1500 বছর আগে পাহাড় কেটে তৈরি করা হয়েছিল। আমাদের এখানে জুতো খুলে রাখতে হবে। এখানেই? হ্যাঁ, কারণ এটা এখন পবিত্র স্থান।
আলেকজান্ডার পেশায় নির্মাণ প্রকৌশলী 30 বছর ভারতে ভ্রমণ করছেন, কিন্তু এখনো বুঝতে পারেননি কিভাবে প্রাচীন ভারতীয়রা এমন কিছু নির্মাণ করেছিল, কিভাবে তারা একটানা পাথরে এসব খোদাই করেছিল। দেখো কি দারুণ স্তম্ভ, দেখছো ওই ভেতরে আছে মন্দির। এটা ছেনি দিয়ে খোদাই করা সম্ভব বলে মনে হয় না, যদিও এখানে অনেক কিছুই আমার কাছেও বোধগম্য নয়। খুব শক্ত পদার্থ, আবার মজার বিষয় হলো খুব ভঙ্গুরও। ভিতরে মন্দির আছে আর আমাদের ঢুকতে দিয়েছেন পুরোহিত। চেষ্টা করছি আরেকজন সেবায়েতকে না জাগাতে। ওখানে পূজা হয়, সব খোলা। এখানে শিবের পূজা হয়। ষষ্ঠ শতকে ভারতে দ্রুত হিন্দু ধর্ম ছড়িয়ে পড়ছিল। সারা অঞ্চলে এমন অনেক পাথরের ধর্মীয় গুহা খোদাই করা হয়েছিল। এটাই সবচেয়ে পুরনো দেবী যোগেশ্বরীর উদ্দেশ্যে উৎসর্গিত। অনেকগুলো হলো স্তম্ভ, ভাস্কর্য আর মন্দির, সবকিছু হাতে তৈরি করা হয়েছে। দেখুন, শুধু দরজা না, এটা এমনভাবে অনেক ধাপে ধাপে তৈরি করা হয়েছে। হ্যাঁ, এটা তো পরে মজবুত করা হয়। যা ভেঙে গিয়েছিল, হ্যাঁ, সেটা পরে মজবুত করা হয়েছে। এই যে সে 7টা ওম নমঃ শিবায়, এটা নন্দী। শিব ঠিক ধ্যানে বসে আছেন কোথাও হাজার হাজার বছর ধরে, আর নন্দী তার জাগরণের অপেক্ষায় আছে। এই হলো গল্পটা। এখানে ওদের গৃহস্থালী ব্যবস্থা আছে। এটা তো সবই ভক্তদের জন্য, জল আর এসব কিছু। ডেফুল কল। ও, এটা আধুনিক যুগের ব্যাপার। তালা লাগানো আছে, যেন তালা লাগানো যাতে কেউ খুলতে না পারে। মুম্বাইতে এমন অনেক পাবলিক পানীয় জলের ব্যবস্থা আছে। শহরের মধ্যে যে কোনো জায়গায় গিয়ে জল খাওয়া যায়, যে কেউ এসে বিনামূল্যে জল খেতে পারে। সব সময় সবার জন্য মুখ থাকে। দেখতে মনে হচ্ছে যেন এখানে কিছু দিয়ে ঠুকেছে ডান দিক থেকে, আর যেন পারফোরেটরের দাগ আছে। মনে পড়ে আমি এটা অনেকবার দেখেছি। এছাড়াও যেভাবে এখানে খোদাই করা হয়েছে, বিশেষ করে দেবতাদের মূর্তিগুলো এত নিখুঁতভাবে পালিশ করা, এটা আধুনিক প্রযুক্তিতেও করা অসম্ভব। আর এই ধরনের দাগ আমি সর্বত্র দেখেছি। এই গুহাগুলোতে সন্ন্যাসীরা বসে ধ্যান করত। তুমি চাইলে ভেতরে গিয়ে দেখতে পারো। লক্ষ্যগুলো, হ্যাঁ, এগুলো আসলে বৃষ্টির মৌসুমে যে নোংরা পানি নামে সেগুলো কোথাও গিয়ে পড়ে। এইগুলো আসলে আচ্ছা এক ধরনের নালা বা ড্রেনেজ ব্যবস্থা। এখানে সব কিছুই পানিতে ডুবে থাকত। এটা আগে খোঁড়া ছিল, দেখো ওখানে পানি দেখা যাচ্ছে, কিন্তু এখন ওখানে কিছু আবর্জনা জমে গেছে। তবুও আগে এখানে পানি জমে থাকতো। আবারও কক্ষগুলো ওইদিকে চলে গেছে। এখানেও দেখো কবুতররা বাসা বেঁধে আছে। এখন আমরা অন্য পাশে বের হব। এখানেও কিছু কক্ষ আছে, বেশ বড় ধরনের। আর এটাই সেই মন্দির যেখানে আমরা ছিলাম। আর দেখো এখানে ছোট ছোট কিছু খোদাই করা বারেলিফ আছে। এখানেও ধর্মীয় যুদ্ধের চিহ্ন দেখা যায়। ভারত এখনও ইসলাম, হিন্দু ধর্ম ও অন্যান্য ধর্মবিশ্বাসের সংঘর্ষের স্থান। যেমন এখানে কিছু অংশ ভাঙা। হ্যাঁ, এটা তখনকার কথা, যখন আওরঙ্গজেবের সময় বা অন্য কোনো সময় মুসলিমরা এগুলো ধ্বংস করার চেষ্টা করেছিল। কিন্তু পাথরগুলো এতটাই শক্ত ছিল যে তারা পুরোপুরি সফল হতে পারেনি, শুধু আংশিকভাবে। শুধু পাগুলো ভেঙে দিয়েছে। হ্যাঁ, একই জিনিস দেখা যায় সায়ন্তা গুহাগুলোতেও। সেখানে ওরাও হাতির শুধু শুঁটগুলোই ভাঙতে পেরেছিল। 3 বছর ধরে ওরা ভাঙার চেষ্টা করেছিল। হাতির পা শুঁট ভেঙে দিয়েছিল, আর কিছু না। পাথরটা এতটাই শক্ত। দেখো, স্পষ্ট বোঝা যাচ্ছে সম্ভবত কোনো সন্ন্যাসী। সন্ন্যাসী ভাব। ব্রাহ্মণ। আহা, এটা তো পবিত্র জায়গা। এখানে কেউ আবর্জনা পরিষ্কার করে না, সব ফেলে। মানে ওরা এতে কোনো সমস্যা দেখে না নাকি? ওদের আলসেনি লাগে। আমরা বাড়ি আর উঠানের স্তরে উঠে এসেছি। এখানে একটা কুকুর শান্তিতে ঘুমাচ্ছে, কাপড় শুকোচ্ছে, আর স্থানীয় ছেলেরা জড়ো হয়েছে। মহান মন্দিরটা আমাদের নিচে।
Hey, how are you? তুমি ভারতীয়রা আমাকে স্প্যানিশ ভেবেছে। টাকা আয়ের আশায় ছেলেরা আমাদের মন্দির আর আশেপাশের এলাকা ঘুরিয়ে দেখানোর প্রস্তাব দিয়েছে। সুন্দর প্যান্ট আর স্যান্ডেল পরা ছেলেটার নাম নিরাজ। সংক্ষেপে বললে ছেলেরা কোথাও দৌড়ে যাচ্ছে। আশা করি ওরা কোনো খারাপ জায়গায় যাচ্ছে না। এইভাবে আমরা গোপন ঘরে ঢুকে পড়লাম, যেখানে নাকি এক সন্ন্যাসী থাকেন। এখানে দেবতাদের জন্য প্রসাদ রেখে যেতে হয়। আমার কাছে শুধু একটা কলা আছে। Correct? Correct. সাদা মানুষ বস্তিতে এলে সেটা সবসময় একটা উৎসবের মতো। কেউ আমাদের থেকে টাকা কামাতে চায়, আবার কারো শুধু অদ্ভুত কিছু দেখতে ইচ্ছে করে, যেমন আমি। বিশেষ করে বাচ্চাদের, তাদের জন্য তো এটা একেবারে বড় ঘটনা। এখানে Namaste. Boshić. এখানকার মানুষজন একটু অদ্ভুত। ওই লোকটা কোনায় বসে বসেই ঘুমাচ্ছে। ছেলেগুলোর গাইডিংটা খুব একটা ভালো ছিল না, কিন্তু আমি সবাইকে 300 রুপি করে দিলাম আর বললাম যেন ভালো কোনো কাজ খুঁজে নেয়। তরুণদের জন্য এটা একটা বড় সমস্যা। ভারতে সবচেয়ে বেশি তরুণ জনসংখ্যা, তাই তরুণরা, আমিও সহ, সোশ্যাল মিডিয়ার প্রভাবের মধ্যে পড়ি। গত কয়েক বছরে ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা অনেক বেড়ে গেছে। যে কন্টেন্ট আমাদের সামনে পরিবেশন করা হয় সেটা খুবই খারাপ। মানুষ এখন বাস্তবতাকেই বিকৃত করতে শুরু করেছে, নিজেদের জীবনকে টিকটকের এই ভিডিওগুলোর সঙ্গে জুড়ে নিচ্ছে, যার ফলে বেকারত্ব বেড়েছে আর ছাত্রছাত্রীরা পড়াশোনা ছেড়ে দিয়েছে। এই কন্টেন্টগুলো আসলে মাথা নষ্ট করে দেয়। ভাগ্যিস টিকটক নিষিদ্ধ হয়েছে, ওটা খুবই খারাপ ছিল। এখন আমাদের দেশে বেশিরভাগ মানুষ ইউটিউব আর ইনস্টাগ্রামের ভিডিও দেখে। যদি মানুষ ইন্টারনেটকে ভালো কাজে ব্যবহার করতে শুরু করে, নিজেদের দক্ষতা বাড়ায় আর নতুন কিছু শেখে, তাহলে তারা ইন্টারনেটকে দারুণভাবে কাজে লাগাতে পারবে এবং আরও ধনী হতে পারবে। আমার বয়স 20 বছর আর আমি ভারতের বেঙ্গালুরু শহরে জন্মেছি। ওখানে অনেক পার্ক আছে আর শহরটা দারুণ। আমার জীবনের বেশিরভাগ সময় ঐতিহাসিক আগ্রায় কাটিয়েছি, যেখানে তাজমহল আছে। আমি সেখানে গিয়েছিলাম এবং পড়াশোনা করেছিলাম। আদিত্য মেডিকেলের ছাত্র এবং তিনি ভারতের বিভিন্ন অঞ্চলে থাকার সুযোগ পেয়েছেন। আমরা ভারতকে 3 ভাগে ভাগ করি, পূর্ব, কেন্দ্র এবং পশ্চিম। এই অঞ্চলগুলো একে অপরের থেকে অনেক আলাদা এবং এখানে অনেক ধরনের ভাষা বলা হয়, যেগুলো একে অপরের থেকে আলাদা। সংস্কৃতিও আলাদা, মানে আমরা একেবারেই আলাদা মানুষ। পূর্ব উত্তর দুটোই খুব আলাদা। ভারতে প্রথমবার আসার সময় আমি খুব অবাক হয়েছিলাম, কেন ভারতীয়রা নিজেদের মধ্যে ইংরেজিতে কথা বলে। যদি আপনি ভারতের দিকে তাকান, দেখবেন এখানে অনেকগুলো রাজ্য আছে আর প্রতিটা জায়গায় আলাদা ভাষা। তাই এক রাজ্য থেকে আরেক রাজ্যে গেলে যোগাযোগ করা খুব কঠিন হয়ে যায়। আপনি যদি ইংরেজি জানেন, তাহলে যে কোনো জায়গায় টিকে থাকতে পারবেন। এটা স্পষ্ট যে এই বিষয়টা ঔপনিবেশিক অতীতের সঙ্গে জড়িত, কারণ ব্রিটিশরা পুরো ভারত শাসন করেছিল এবং ইংরেজি এমন এক সাধারণ ভাষা হয়ে উঠেছিল যা প্রতিটি রাজ্য ব্যবহার করত। স্বাধীনতা লাভের পরেও আমরা ইংরেজিকে সরকারি ভাষা হিসেবে ব্যবহার করি, যদিও মানুষ চায় হিন্দি জাতীয় ভাষা হোক। এটা খুবই কঠিন, কারণ অনেকেই হিন্দি বলতে পারে না। এছাড়াও ইংরেজি আমাদের শিক্ষাক্রমের অন্যতম প্রধান ভাষা। আমরা প্রাথমিক বিদ্যালয় থেকেই এটা শেখাই। সারা ভারতের বেশিরভাগ ছাত্রই তাকে ভালো করে চেনে। আমি মনে করি যারা ইংরেজি জানে তাদের ভালো চাকরি পাওয়ার সুযোগ অনেক বেশি, যাদের ইংরেজি জানা নেই তাদের তুলনায়। ভারতীয়রা ভাষা শেখায় দক্ষ, অনেকেই একাধিক ভাষায় কথা বলেন। আলিনা এই কারণেই ভারতে এসেছেন, যাতে তিনি তাদের রাশিয়ান ভাষা শেখাতে পারেন। এটাই তার ক্লাসরুম। আমরা করব, আপনারা করবেন নিশ্চয়ই। যেমন 50-এর বেশি বয়সের একজন পুরুষ আছেন, তেমনি প্রায় 15 বছরের একটি মেয়েও আছে। একই সঙ্গে আরও 25 জন অনলাইনে উপস্থিত আছেন। চলুন আমি এভাবে, ক্যামেরা আমার দিকে। আমি হোমওয়ার্ক করেছি, ভবিষ্যতে আমি হোমওয়ার্ক করব। আগামীকাল বিদায়। বিদায়। হোমওয়ার্ক চ্যাটে পাঠাবো। ঠিক। আজ এটা পড়েছিলে? কি ছিল?
ভবিষ্যৎ, অতীতকাল এবং অসম্পূর্ণ ক্রিয়াদের সময়। ছেলে মেয়েদের মাথা কিভাবে ঘুরে যায়? ওদের হয় না, কারণ মানে প্রথমত আমি এখানে এসেছি আর আমি অবাক হয়েছিলাম এই দেখে যে যেভাবেই হোক না কেন এই মানুষটা এই ভারতীয়, ও ইংরেজি জানে, শুধু 2 লেভেলে নয়, বরং ওর নিজের কোনো 22 লেভেলে। আর ও অবশ্যই আমার চেয়ে ভালো বলবে। দেখতে তো এমনই লাগে, তাই তো একটা তৃতীয় বিশ্বের দেশ, যা অনেক দূরে, যেখানে অনেক বস্তি আছে, যেখানে কারো কিছুই নেই। আর ওদের শিক্ষার মান আর আমাদের সাংস্কৃতিক পরিচয় নিয়ে ওদের যে দৃষ্টিভঙ্গি, সেটা খুবই আকর্ষণীয়। ওরা ভারতকে রাশিয়ার সঙ্গে তুলনা করে। ওরা রুশ ভাষা শেখে, বলছে যে রাশিয়া আর ভারত ইতিহাসের দিক থেকে প্রায় ভাই ভাই। এটা খুবই বহুজাতিগত আর বহুভাষিক একটা জায়গা। ওরা রুশ ভাষা শিখতে আসে কেন? এটা খুব ভালো প্রশ্ন। আসলে কিছুই বোঝা যায় না। আমি ওদের জিজ্ঞেস করি, তোমরা কি রাশিয়ায় পড়তে যাবে? ওরা বলে, না, আমার তো 60 বছর বয়স, আবহাওয়া নিয়ে কিছু না। তাহলে কেন? ওদের মধ্যে যেন ভাষা জানাটা হাওয়ায় ভেসে বেড়ায়। তুমি যদি ভাষা জানো তাহলে তুমি শিক্ষিত, মানে তুমি এই দুনিয়াটাকে অন্যভাবে দেখো। আলিনা স্বেচ্ছাসেবক এবং বিনামূল্যে কাজ করেন, এজন্যই তিনি প্রতিযোগিতায়ও জিতেছিলেন। 30 জন সেরা মাস্টার্স বিজয়ীকে বিভিন্ন ইন্টার্নশিপ সেন্টারে পাঠানো হয়েছে। আমাকে মুম্বাইতে পাঠানো হয়েছিল। অন্য বিকল্প ছিল তাজিকিস্তান আর কিরগিজিয়া। তুমি ঠিক উচ্চারণটা হ্যাঁ এতটাই জোরালো যে আমি বুঝতে পারি না। আমি ওদের বলি, দুঃখিত, তোমাদের ভাষায় বলি না। ওরা রাগ করে, কারণ ওরা তো আমার সঙ্গে ইংরেজিতে বলছিল। এই ঝামেলা আমার কাস্টমসে শুরু হয়েছিল। ও আমার সঙ্গে ইংরেজিতে বলল। আমি বুঝতে পারছিলাম কিছু ইংরেজি শব্দ শোনা যাচ্ছে, কিন্তু উচ্চারণ একদমই বুঝতে পারছিলাম না। আমি বললাম, দয়া করে আমার কাগজপত্র নিন, আমি জানি না আপনি কি চান। না, আমারও না, রাশিয়াতেও না। ওরা সাধারণত শেষ পর্যন্ত থাকে, নিজের ভেতর দিয়ে যায়। জানি না ওদের ইচ্ছা শক্তি কোথা থেকে আসে। অদ্ভুত হলেও আলিনার কাছে রাস্তায় কমই কেউ আসে। এখানে আমি খুব ভালো একটা হোটেলে থাকি। এখানে মূলত আমাদের এই প্রতিযোগিতার অংশগ্রহণকারী হিসেবে হোটেল, ট্রান্সফার, ভিসার সব খরচ দেওয়ার কথা ছিল। হোটেলে আলিনা বিনামূল্যে থাকেন, তবে প্রতিবেশীরা নানা রকমের হয়। তখন রিসেপশনে ফোন করেছিলাম, বললাম ওরা তো একে অপরকে মেরে ফেলছে। আর যতক্ষণ না আমি নিচতলায় নেমে ভিডিওটা দেখালাম, কোনো প্রতিক্রিয়া পেলাম না। তখনও আমার ভারতীয় সহকর্মীরা বলছে, তুমি কেন জড়াচ্ছ আলিয়া? যদি ওরা ওখানে বন্ধ দরজার পেছনে একে অপরকে মেরে ফেলে, তাহলে কিছু করার দরকার নেই। এই ভিডিওগুলোর পর আমাকে নিচতলা থেকে 11 তলা পর্যন্ত এসকর্ট করা হয়। ওরা সেখানে আরো 1 ঘন্টা নিজেদের মধ্যে কিছু নিয়ে ঝগড়া করছিল আর করিডোরে নিজেদের ভারতীয় ভাষায় একে অপরের ওপর চিৎকার করছিল। মুম্বাইয়ের বৈপরীত্যতা সঙ্গে সঙ্গে চোখে পড়ে আমরা রাস্তায় বেরিয়েই। পাশেই ভয়ানক বহুতল বিল্ডিং, যার ওপরে কাক ঘুরে বেড়াচ্ছে, আর পাশে বিলিনিয়ারের স্কাইস্ক্র্যাপার। আসলে ওখানে বিশেষভাবে ভিডিও তোলা যায় না। ওখানে খুব কড়া বোকাচকা করে। এটা সবচেয়ে বড়, বলতে গেলে, বাড়ি যেটা একটাই পরিবারের মালিকানাধীন। এই যে ওই মিলিয়নিয়ারের ছেলে সেদিনই বেরিয়েছিল। ওদের বিয়ে ছিল, যেখানে রিহান্না পারফর্ম করেছিল। এটাই এইখান থেকে নিরাপদে ভিডিও তোলা যায়। রাস্তাটার অন্য পাশে একটা ভয়ানক এলাকা, যেটা দিয়ে আলিনা বাড়ি ফেরে। ভয় লাগে না? একদমই না। লোকজন এখানে থাকে, কাজকর্ম পরে। এখানে ভয়ের কি আছে? কেউ বিরক্ত করে না, না, শুধু অদ্ভুতভাবে তাকায়। হ্যাঁ, আমার মনে হয় ওরা আমাদের অদ্ভুতভাবে তাকায় আমি একা গেলে। 2 জন সাদা। এই বেড়ার পেছনে ওরা ঘিরে রেখেছে, কিন্তু ওখানে একটা গোটা গ্রাম, যেখানে গৃহহীনরা থাকে। এখানে যেন চুপ না থাকে, স্থানীয়দের লুকিয়ে রাখে না, সবকিছু ঘিরে রেখেছে। আসলে অন্য জায়গায় ওরা সেতুর নিচে থাকে। ওখানে দেখার কিছু নেই, শুধু আবর্জনার পাহাড় আর মাটি। আর যেমন ভাবে সবকিছু বানানো হয়েছিল ঠিক তেমনই পড়ে আছে। ভাগ্য ভালোদের কুঁড়ে ঘর ভেঙে নতুন বাড়ির ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।
এখানে আপনি সহজেই ধরুন এমন কোনো ভবনের কাছে যেতে পারেন, পাশে থাকবে গরুর খামার, একেবারে এই ভবনের পাশেই জেটিল শপিং সেন্টার। ওদের সবকিছুই এমনই, গরুগুলো যেখানে খুশি সেখানে ঘুরে বেড়াতে পারে, যা ইচ্ছা তাই করতে পারে। ওরা একেবারে এখানেই থাকে, ওদের নিজের কোনো বাড়ি নেই। মাথার ছাদ আছে? হ্যাঁ, মাথার ওপর ছাদ আছে। বৃষ্টি হোক, বরফ নয়, বৃষ্টির মৌসুমে ওরা এখানেই থাকে। হ্যাঁ, সবকিছু খোলা, বৃষ্টি হোক ধুলো হোক, সব সময় তাদের কাছে গিয়ে কথা বলা যায়, ওরা খুশি হয়, হয়তো কিছু দেখাবে, ছোট কিছু দেবে, যেমন স্কচ টেপ। এইভাবেই ওরা বাঁচে। এটা তাদের কথা, যাদের থাকার জায়গা আছে। যেমনই হোক, একটা থাকার জায়গা তো আছে। 3 মিটার বাই 3 মিটার মতো ছোট ছোট ঘর। তবুও যাই হোক, আলেকজান্ডার মুম্বাই আছেন, কিন্তু এই ট্যাক্সি চালক নতুন এবং ইংরেজি বোঝেন না। স্টেশনে গিয়ে মেট্রো নিয়ে ঝামেলা হচ্ছিল। মেট্রো স্টেশন বললেও সে একদমই বুঝতে পারছিল না, একেবারে শূন্য। ঠিক আছে, তবুও খুব তাড়াতাড়ি এমন একজনকে পাওয়া গেল যে ভালোই বোঝে। টুকটুকে মিটার আছে, তাই দরাদরি করার দরকার নেই। ওখানে বাকি আছে, আর ইউলিয়া আছে, আমি নিশ্চিত নিজেই। ওদের আগে জিজ্ঞেস করতে হয় কত লাগবে, ওরা মিটার চালু করে। শুরু হলো, তাই তো? টাকার হিসেবেই নেই। হ্যাঁ, 23, এটাই শুরু। তুমি বসলেই সব হয়ে যায়। এটা শুরু। মোটরসাইকেলে স্তূপ, ঝোপঝাড়ে ঢাকা অবচালো ভবন আর ফাভেলা। যে বাড়িতে আলেকজান্ডার থাকেন সেটা এইসব কিছুর ঠিক পাশের দেয়ালের ওপারে। আর এখানে আর ভারত নেই। মালি, জিম, সুইমিং পুল আর বিলিয়ার্ড টেবিল। দুপুরে সবার বিরতি ঘুমানোর জন্য। দুপুর 2টা থেকে 4টা পর্যন্ত সবকিছু বন্ধ থাকে। দুপুরের খাবার, ঘুম। এখানে এমন সুইমিং পুল আছে বড়দের জন্য, বাচ্চাদের জন্য, আর আছে খেলার মাঠ। এটা 45 তলা, কিন্তু আসলে মিটারে আরো বেশি, প্রায় 50 তলা। এখানে পুরো 2টা তলা জুড়ে পুরুষদের জন্য স্পা সালুন। এখানে এমনকি সোনা পার্কিংও আছে আমাদের এখানে। এখানে আমাদের জন্য এমন সুন্দর পরিবেশ, পার্ক, নিচে ফুটবল মাঠও আছে। এই পার্কটা কোনো তলায়? 8ম তলায়, কিন্তু এখানে তো তলার উচ্চতা সাধারণ 2.5 মিটারের চেয়ে বেশি, তাই মিটারে হিসেব করলে আরো বেশি হবে। আর এখানে দেখুন, এখানে টেনিস খেলার টেবিল আছে, দাবার বোর্ডও আছে, যার যা ইচ্ছা খেলতে পারে, বিনা পয়সায় ঢুকে খেলা যায়। এই বাড়িতে সরকারের লোকজনও থাকেন। তারা যখন আসে তখন রাস্তা বন্ধ করে দেয়, বেঞ্চগুলো সরিয়ে ফেলে, সব দোকানপাটও সরিয়ে দেয়। এখান থেকে গোরগাঁও, আমাদের এলাকাটা খুব ভালো দেখা যায়। ওই দিক থেকে এভাবেই দেখতে লাগে। এখন আসলে একটু কুয়াশা আছে। এটা মধ্যবিত্তদের জীবন মোটামুটি এভাবেই চলে। ধোঁয়াশা থাকে না তো? না, অবশ্যই না। হালকা বাতাস সব উড়িয়ে নিয়ে যায়। ওখানে কেউ কিছু পোড়াচ্ছে, অবশ্যই সব উপরে উঠে যায়। ধুলো, এইরকম ধোঁয়াশা। কখনো কখনো দেখা যায় ঠিক 5 কিলোমিটার দূরে সমুদ্র স্পষ্ট। প্যাগোরাও দেখা যায়। রিপাসনার লোকেরা ওখানে প্যাগোরা বানাচ্ছে। আপনারা বর্ষ বানান, তাই তো? রান্না করেছে? অবশ্যই। রুটিগুলোকে বলা হয় পরাঠা। এতে সমস্যা হবে না, তাই সুপারিশ করিন। ঠিক করে দে। হ্যাঁ, ওটাই ভালো ওরিসবের চেয়ে। উদাহরণস্বরূপ এমন কি খাওয়া যায়? ওটা কি নোংরা হবে নাকি কোনো ব্যাকটেরিয়া থাকবে? ওটা ওভেন থেকেও আসতে পারে, কিন্তু তবুও কোথাও না কোথাও যখন দেখবেন ওরা কিভাবে রান্না করছে, সবকিছু রাস্তায় কিভাবে ওরা প্লেটগুলো একেবারে নোংরা জলে ধুচ্ছে, তখন খুব সম্ভব কিছু একটা পড়ে যেতে পারে। এটা সংক্রমণ, নয়তো মেয়াদ ফুরিয়ে গেছে, অথবা অন্য কোথাও থেকে কোনো ব্যাকটেরিয়া হতে পারে। হ্যাঁ, বিশেষ যারা লিখে দেয় অনেক দিন চলছে, ওরা কুসুমে অভ্যস্ত। ব্যালকনিতে পুরো সবজি বাগান, বারবিকিউ জোন আছে। ওরা এখানেই শাসলিক ভাজে। এগুলো টমেটো, তাই তো? হ্যাঁ, এটা সরিষা। আর এই জিনিসটা এখানেই চালু করেন কিভাবে? হ্যাঁ, এটা ধূসর। আমরা এটা একটু সরিয়ে দিই, চেয়ারটা, ব্যাস। গ্যাস সিলিন্ডার, তাপ। আর তখনই তো সরাসরি ভালোই ভেন্টিলেশন হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কিছুই দেয়ালে কালো দাগ ফেলেনি। এটা স্বাভাবিক। আলেকজান্ডার 69 বছর বয়সী। মনে হয় ভারতই ওকে তরুণ রেখেছে, কারণ ও দেশ ঘুরেছে। এই জায়গাগুলো আপনি কত সময় ঘুরেছেন? 2007 সাল থেকে।
কত কিলোমিটার হয়েছে আন্দাজ করা যায়? আমি বলতে পারি গোয়াতে আমি কতটা চালিয়েছি। 4 বছরে প্রায় 40,000 কিলোমিটার। ছেলে ছেলে ছেলে। বিষুবরেখা, চলুন ওর অভিযানের গল্পগুলো একটু দেখে নিই। এটা ওর বারান্দায় একটা পাইথন, আর এখানে ও 3টা ষাঁড়ের লড়াই ভিডিও করেছে, দুজন একজনের বিরুদ্ধে, যে না হার মানে না পালায়। আর সমুদ্র সৈকতে জোয়ার ভাটার সময় কি যে দেখা যায় না, এমনকি কুকুরেরাও অবাক। আরো উপরে এটা আবার অন্য এক কাকড়া, ফুগু মাছ। দেখাও তো কি করতে পারো। কি আরে কি দারুণ, আরে কি দারুণ। আরে আরে আক্রমণ করছে, দৌড়ে গেল দৌড়ে গেল দৌড়ে গেল। এখনই দ্রুত মাটির নিচে ঢুকে পড়বে, হয়ে গেল। এই ফুগু মাছটা স্রোতের সঙ্গে লড়তে পারছে না, তাই ওকে তীরে ফেলে দিচ্ছে। এখনো বেঁচে আছে, আমরা ওকে সাহায্য করব। সুন্দরী। মুম্বাইয়ে শুধু রাস্তা আর বস্তি নয়, এখানে খুব সুন্দর সবুজ পার্কও আছে। এই দেখো, সংসারের চাকা ঘুরছে। এমন দৃশ্য শুধু ভারতে দেখা যায়। কেউ গরুগুলোকে তাড়াবে না। আমি অপেক্ষা করব যতক্ষণ না কেউ চলে যায়। মুম্বাইয়ের মতো এত বড় শহরের প্রধান সমস্যা হলো পরিবহন। 30 মিলিয়ন মানুষ সবসময় কোথাও যেতে চায়, আর এটা সংগঠিত করা খুব কঠিন। মেট্রোই আদর্শ সমাধান। এটা এখানে নতুন আর দ্রুত, কিন্তু এর নির্মাণ খরচ অনেক বেশি, আর সব এলাকায় এটা নেই। তাই পরে সবাই টুকটুকে চড়ে। মুম্বাইয়ে টুকটুকের সংখ্যা 2,20,000। কিছু এলাকায় টুকটুক নিষিদ্ধ, যেমন পুরনো বোম্বেতে, কিন্তু বাকি এলাকাগুলোতে এটা ছোট দূরত্বের জন্য নম্বর 1 পরিবহন। প্রতিদিন 5 মিলিয়ন মানুষ এটা ব্যবহার করে, আর একবার যাত্রার খরচ প্রায় $0.50। দেখুন মেট্রোতে কি ধরনের বিজ্ঞাপন। এক ভারতীয় দম্পতি, ছেলেটা মেয়েটা দুজনেই ইউরোপীয় স্টাইলে সাজানো। হয়তো ভুল, তবে মনে হয় ওদের গায়ের রঙও একটু ফর্সা দেখানো হয়েছে। মুম্বাইয়ের মেট্রোটা ওপরে চলে এবং বেশিরভাগটাই উঁচুতে, তাই একবার যাত্রা করলেই শহরটা কেমন দেখতে সেটা বোঝা যায়। বস্তিগুলো শহরের 25% জায়গা দখল করে, সেখানে 9 মিলিয়ন মানুষ বাস করে। ওদের বাড়িগুলো আনঅফিসিয়াল, হাত দিয়ে বানানো, যেটা পাওয়া যায় তাই দিয়ে। সব জায়গায় পানির লাইন নেই। এখানে দেখলে মনে হবে ভাঙাচোরা আবর্জনা স্তূপ, কিন্তু না, এখানে অনেক মানুষ বাস করে। মেট্রো স্টেশনের কাছাকাছি এলেই হঠাৎ সভ্যতার ছোঁয়া দেখা যায়, যা বস্তির বাসিন্দাদের নাগালের বাইরে। এখানে গরিবরা আসে শুধু কাজের লোক হিসেবে, যদিও তারা ধনীদের সঙ্গে একই রাস্তায় থাকে। মুম্বাইয়ের মেট্রো নির্মাণ চালিয়ে যাওয়া বাধ্যতামূলক। নির্মাণাধীন অবস্থায় স্টেশনটা এমনই। এখানে মনে হচ্ছে কাজটা থেমে আছে, কিন্তু নতুন স্টেশন আছে, আর আমি তাদের একটিতে গিয়েছিলাম। এই লাইনে এখনো খুব কম মানুষ যাতায়াত করে, কারণ এখানে মাত্র কয়েকটি স্টেশন আছে। এটাই ভারতে আমার প্রথম জায়গা যেখানে আমি একা। আদিত্যর মতে ভারত ধীরে হলেও উন্নতি করছে। ভারতের উন্নয়ন নিয়ে কথা বলা কঠিন। এখানে দুটি দৃষ্টিভঙ্গি আছে। যদি আমরা জিডিপি, প্রবৃদ্ধির হার এবং আমাদের দেশে কোটিপতিদের সংখ্যা নিয়ে কথা বলি, তাহলে এটা সত্যি আমরা এগিয়ে যাচ্ছি। আমি যখন দুধ কিনতে বের হই, তখন দেখি কিছু না কিছু নতুন হচ্ছে। সব সময় নতুন ক্যাফে, নতুন কোম্পানি খুলছে, নতুন প্রযুক্তি প্রতিটি বাড়িতে পৌঁছে যাচ্ছে। গত 5-10 বছরে ইন্টারনেটের প্রভাবও অনেক বেড়েছে। আপনি নগদ টাকা ছাড়াই এক ক্লিকেই সবচেয়ে ছোট লেনদেন করতে পারেন। আপনি প্রতিটি দোকানে কিউআর কোড দেখতে পাবেন, যার মাধ্যমে পেমেন্ট করা যায়। তাই আমি নিশ্চিত ভারত অবশ্যই আরও ভালো হচ্ছে। Алина в Индии не только учитель, но еще и библиотекарь. বিশৃঙ্খলা করেছি। আসলে এখানে দেখলে হবে, এখানে শিশুদের গল্পের বই আছে, আর এখানে বর্ণানুক্রমে সাজানো হয়েছে। ওখানে শুধু সংস্কৃতি নিয়ে বই আছে। লাইব্রেরিটা শেষবার কবে গোছানো হয়েছিল জানি না, সম্ভবত 20 বছর আগে। তারা এখানে আসতো, কিছু একটা সরাতো। আমি এসে ঠিক করলাম সোভিয়েত ইউনিয়নের যুদ্ধের বইগুলো আলাদা করব, আর ক্লাসিক বইগুলো একেবারে আলাদা করে রাখবো। মানে যেমন হওয়া উচিত, যেমন আমাদের লাইব্রেরিগুলোতে হয়।
তোমার ওপরেই লাইব্রেরির দায়িত্ব পড়েছে না তুমি নিজে থেকেই নিয়েছে? অনুরোধ করা হয়েছিল, তুমি কি পারতে না? তুমি কি পারতে? তাহলে কি হয়েছে এতে? এমন কি? আমি এটা 1.5 সপ্তাহ ধরে করছি, যদি জানতে চাও। হ্যাঁ, মানে কিছুটা তো অগ্রগতি হয়েছে। এমনকি এই স্ট্যান্ডগুলো প্রায় তৈরি হয়ে গেছে। আর এখানে ভারতীয় মেয়েরা পাশের ঘরের ব্যালে স্কুলে এসেছে। এখানেই পানির মেশিন আছে। আলিনা এখান থেকে পানি খেতে সাহস পায় না, কিন্তু ব্যালে নৃত্যশিল্পীরা খায়। এগুলো হচ্ছে মায়েরা যারা তাদের ব্যালে শেখা মেয়েদের জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, সবাই তাদের নিয়ে যায়। এখানে মেয়েদের ব্যাপারে খুবই সিরিয়াস ভাবে দেখা হয়। মানে কেমন করে বলবো, এখানে অনেক দিন ধরেই মেয়েরা আছে, কোনভাবেই না। যদি তোমার মেয়ে হয় তাহলে সেটা খারাপ ব্যাপার। পরিবারে দুঃখ। হ্যাঁ, তাদের মেরে ফেলা হতো, এটা তো জানা কথাই। তাদের রাস্তায় ফেলে দেওয়া হতো। এখানে এখনো এমন স্কুল আছে যেগুলো এতিম মেয়েদের জন্য। এখনো কি তাদের ত্যাগ করা হয়? এখন আর না, মানে এতটা নয়। তবু আমি মনে করি এমন ঘটনা মাঝে মাঝে ঘটবেই। এটা মানুষের মাথা থেকে একেবারে মুছে ফেলা যায় না। তাই এখন মেয়েদের প্রতি খুবই রক্ষণশীল মনোভাব দেখা যায়। তারা মেয়েদের জন্য অপেক্ষা করে, স্কুল পর্যন্ত পৌঁছে দেয়। মেয়েদের ব্যাপারে খুবই সতর্কতা অবলম্বন করা হয়। এবং ধরো যদি বাসে চড়ো, সেখানে মেয়েদের জন্য আলাদা আসন থাকে। মেয়েরা যেন নিজেদের অধিকার আদায় করে নিয়েছে। এটা খুবই উদারপন্থী রাজ্য, কারণ এখানে এখনো মেয়েদের স্কুল, মেয়েদের বিশ্ববিদ্যালয় আছে। আর মহিলারা তাদের অধিকার নিয়ে খুব জোরালোভাবে কথা বলেন। তারা বলেন, এটা আমাদের বাঁচার অধিকার, এটা আমাদের পড়াশোনার অধিকার, এটা আমাদের অধিকার 30%। তাদের অধিকার ছিল না, তাই তো আগে মেয়েদের হত্যা করা হতো। আর কি, তাদের তো পণও দিতে হতো। ট্যাক্সি সিটে প্লাস্টিকের কভার দারুণ আইডিয়া, কারণ বাইরে প্রচুর ময়লা আর সবসময় পণ্যের পরিবহন নিয়ে যান চ্যাম্পিয়নশিপ চলছে। এই যে ঠেলাদারিগুলোর মধ্যে বিজয়ী। আর এই মানুষ কমলাতার মতো লোকটা নিজের ওজনের 20 গুণ বেশি মাল বহন করছে। এখানে বাঁশ দিয়ে নির্মাণের জন্য মাচা বানানো হয়েছে। মাকা শুধু মাচাগুলোই নয়, পুরো বাড়িটাও। এইভাবে দেখতে লাগে হোটেল আর গেস্ট হাউস ওয়ালা বিল্ডিং গুলো। ইন্টারনেট থেকে বাসা ভাড়া নেওয়ার সময় একটু সাবধানে থাকতে হয়। আর এই সবের মধ্যে সবচেয়ে সুন্দর আর পরিষ্কার হচ্ছে রাজ্যের গভর্নরের বাসভবন। ভারতে এত মানুষ যে নির্বাচনের সময় তাদের নিয়ন্ত্রণ করাই মুশকিল। তাই যারা ভোট দেয় সবাইকে বিশেষ কালি দিয়ে চিহ্নিত করা হয়। এটা করা হয় যাতে তুমি অন্য কোনো বুথে গিয়ে ভোট না দাও বা কারো নকল কাগজপত্র নিয়ে ভোট না দাও। মানে সেখানে আসলে বিশাল বিশাল তালিকা ছিল, ছবি তোলা নিষেধ ছিল, ঘেরা জায়গা, আর মানুষজন পাসপোর্ট বা কাগজপত্র নিয়ে সেখানে যাচ্ছিল। স্বাভাবিকভাবেই তারা কোনো একটা নির্দিষ্ট বুথের সঙ্গে যুক্ত ছিল, তবুও তাদের হাতে এই চিহ্নটা দেওয়া হয়, মানে আমি ভোট দিয়েছি। এটা কি? এগুলো লাইব্রেরি। এগুলো খুবই ব্যবসায়ী পরিবারের বাড়ি, যেগুলো এখন কিছু একটা লাইব্রেরি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়েছে। তুমি লাইব্রেরিতে যাও তো? হ্যাঁ, তাই তো। ফিল ফ্যাক্টর। যাই হোক, উঠে গিয়ে সেখানে গুছিয়ে দিতে ইচ্ছে করে। হ্যাঁ, সর্বোচ্চ সবকিছু ধুয়ে ফেলতে, সবকিছু অ্যান্টিসেপটিক দিয়ে পরিষ্কার করতে আর ভেন্টিলেশন চালু করতে ইচ্ছে করে। ভালো হয়, ভালো হয় যদি ধুলা টানার যন্ত্র নিয়ে যাওয়া যায়। তুমি হাতে খেতে পারোনি তো? আমি তো অভ্যস্ত পোলাও, এই ভাতটা চামচ কাঁটা চামচ দিয়ে খেতে। তুমি আমাকে বদলাতে পারবে না। আমার তো এমনকি হাতও ঠিকভাবে ওঠে না, জানি না কিভাবে। ওরা একেবারেই অন্যভাবে। হ্যাঁ, ওদের তো হাতের একটা বিশেষ ভঙ্গি আছে মনে হয়। তুমি এখানে অবসর সময় আসলে কি করো? প্রথম কয়েকবার আমি আশেপাশে হাঁটতাম, মানে হোটেলের চারপাশে, ক্যামেরা আর মনোপড নিয়ে। ভাবছিলাম, আশা করি আমাকে কেউ মেরে ফেলবে না। আমি সবকিছুই ভিডিও করব, মানে যেন প্রমাণ থাকে আমি কোথায় আছি। একই সঙ্গে এগুলো মাকে পাঠাতাম। তুমি এমন কোথাও গিয়েছিলে যেখানে ইঁদুর আর আবর্জনা ছিল? এখানে ইঁদুরগুলো দৌড়ায়, আলাদা যাওয়ার দরকার নেই। আবর্জনার পাশে কিছুক্ষণ দাঁড়ালেই ওটা চলে যাবে। এখানে আবার বাদুড়ও চিৎকার করে। আর এখানে অনেক কাকু আছে। ভারতে ঘরে ফিরলে গোসল করতে চাও? প্রথম কদিন যখন আমি ফিরতাম, তখন প্রথমে বেসিনে আমার শরীরের সব খোলা অংশ ধুয়ে নিতাম, নাকও ধুতাম, তারপরই কেবল গোসল করতাম আর সবকিছু ভালোভাবে ধুয়ে ফেলতাম। মানে অবস্থা এতটাই খারাপ ছিল। আরেকটা ব্যাপার, আমি এখানে কোনো সংক্রমণ নিয়ে খুব ভয় পেতাম, কারণ এখানে খুব গরম আর সংক্রমণ তো গরমে বেশি ছড়ায়। আমি ভাবতাম যদি আবার কিছু ধরা পড়ে তাহলে কি মরবো নাকি।
এত ট্যাবলেট এনেছি, দরকার হলে নিতে পারো, ভাগ করে নিতে পারি। আতঙ্কে আছি। অ্যান্টিবায়োটিক আছে, অ্যালার্জির জন্য কিছু ওষুধ, কিছু অ্যান্টিভাইরাল ড্রপস, 4টা প্যাকেট। তাহলে শান্ত হয়েছো? হ্যাঁ, এখন হ্যাঁ। আলেকজান্ডার ভারতে বেশ মজা করছে, কিন্তু ওর বিশ্বাস সব ভারতীয়ই এতটা মিষ্টি আর নিরীহ নয় যেমনটা তারা দেখায়। সাইকেলে যখন চলো কেউ তোমাদের গায়ে লাগে না। লাগে আর কেমন লাগে? হ্যাঁ, গায়ে তো লাগে। ওরা তো একদম গুঁটিয়ে ঢুকে পড়ে, যেখানে একটু জায়গা নেই। পায়ের ওপর উঠে যায় আর শুরু করে, আর থামিয়ে গাড়ির আয়নায় ধাক্কা মারে। এমনকি গাড়িগুলো দেখো যখন যাচ্ছ একদম গা ঘেঁষে চলে যায়। ডাকে, তাই তো? হ্যাঁ, ওরা সব সময় কোথাও না কোথাও তাড়াহুড়ো করে। আসলে এখানে গাড়ি চালাতে হলে একটু অনুভূতি, ইনটুইশন দরকার। এখানে সবাই একদম ইনটুইটিভ ভাবেই গাড়ি চালায়। নিয়ম থাকলেও সবাই নিয়ম ভাঙে। যদি কারো দরকার হয় সে এখনই ঘুরে যেতে পারে আর মাঝখান দিয়ে পার হয়ে যাবে। হ্যাঁ, কারণ সবাই এভাবেই চলে। একটা বাইক আমাকে কাটিয়ে গেল আর আমি একটু সাইডে সরে গেলাম, আর পেছনে আমার আর গাড়িটার মাঝে এইরকম একটু ফাঁকা ছিল। সেখানে একটা মেয়ে বাইক নিয়ে ঢোকার চেষ্টা করছিল, সেও একটু সরে গেল। শেষে নিজের বাইক ফেলে দিল আর আমার ওপর চিৎকার শুরু করলো। তখনই অনেক ইন্ডিয়ান ছুটে এলো শুধু দেখার জন্য। কখনো কখনো কেউ কেউ অংশ নিতে চায়। ওরা আমার হাত ধরে টানাটানি শুরু করলো। আমি অবশ্যই ওর হাতটা ঝেড়ে ফেললাম। পুলিশ এসে গেল। সব মিলিয়ে আধা ঘন্টা পর। হ্যাঁ, কিছুই হয়নি, এমন কিছু না। আদিত্য খুব বুদ্ধিমান ছেলে, আর ওর অনেক বন্ধু আছে বিভিন্ন দেশে। আমি এখনো ভারত ছাড়িনি, কিন্তু আমি খুবই চাই 3টি দেশ ঘুরে দেখতে, যেগুলো সম্পর্কে আমি সিনেমা, বই আর বন্ধুদের কাছ থেকে জেনেছি। প্রথম দেশটা হবে জাপান। জাপান কিছু অসাধারণ করেছে। ওরা তাদের প্রাচীন ঐতিহ্য, সংস্কৃতি আর ইতিহাসকে আধুনিক প্রবণতার সঙ্গে মিশিয়ে দিতে পেরেছে, যেগুলো পশ্চিমা দেশগুলো অনুসরণ করে। দ্বিতীয় দেশটা হবে জার্মানি, কারণ আমার ভাই সেখানে পড়তে গিয়েছিল আর ও আমাকে অনেক ভিডিও দেখিয়েছে, নিজের অভিজ্ঞতার কথা বলেছে। এটাই একটা কারণ কেন আমি এই দেশটা ঘুরে দেখতে চাই। আর শেষ দেশটা হবে মধ্যপ্রাচ্যের দেশ এমিরেটস। আমার এক বন্ধু আছে সংযুক্ত আরব আমিরাতে। ও বলে দেশটা আমাদের কাছাকাছি হলেও একেবারেই আলাদা। আমাদের মধ্যে কোনো মিল নেই, কিন্তু দেশটা দারুণ চমৎকার। নাও কাঠি, চলুন পবিত্র জিনিসটা নেওয়া যায়। মনে করিয়ে দিই, অ্যালেক্সের শিগগিরই 70 বছর পূর্ণ হবে। আরও কিছু গোপন রহস্য বলুন তো। আপনি আপনার বয়সের তুলনায় দারুণ দেখাচ্ছেন। চলাফেরা মানেই জীবন। আরো বেশি নড়াচড়া করুন আর মাথায় বাজে কিছু আনবেন না, তাহলেই সুখী থাকবেন। সংক্ষেপে এবং দারুণ কথা। যদি মন খারাপ থাকে আর মনে হয় আপনার জীবনটা অর্থহীন, তাহলে ভারতে চলে আসুন। এখানে আরো মজার হবে। হ্যাঁ, আসলে সুখটা কোথাও ভারতে বা রাশিয়ায় নেই। সুখটা ভেতরে, এখানে, এই মাথার ভেতরেই। এই তো। নিঃসন্দেহে মুম্বাইয়ের দিকে তাকালে ভারত পৃথিবীর সবচেয়ে পরিষ্কার জায়গা নয়, কিন্তু যদি মানুষের মাথার ভেতরটা দেখেন, সবকিছু একেবারে আলাদা। আর তখন এই দেশটা একেবারে দয়ালু আর মুক্ত মনে হয়। তোমার মাথা সুখে ভরিয়ে দাও। আর যদি এই পর্বটা ভালো লেগে থাকে, তাহলে ভোভা কারমানভ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এমন আরো অনেক পর্ব আসবে। আমি যাচ্ছি একেবারে নোংরা জামাকাপড় পরে, কিন্তু মনে একদম পরিষ্কার ভাবনা নিয়ে। আমি আবার ফিরবো। আবার দেখা হবে।